প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হেপাটাইটিস বি প্রতিকার ও প্রতিরোধ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের সেই অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। আচ্ছা, ইতিমধ্যেই আমি দর্শকদের সাথে বলে দিয়েছি যে আজকে আমরা হেপাটাইটিস বি নিয়ে আলোচনা করব। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এই হেপাটাইটিস বি কে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আসলে এটা একটা ভাইরাস। আমরা যেই ভাইরাসগুলা লিভারকে সংক্রমিত করছে শরীরে ঢুকে এবং লিভারে প্রদাহ করছে, মানে হেপাটাইটিস করছে, সেই ভাইরাসগুলোকে আমরা হেপাটাইটিস ভাইরাস বলে থাকি। ওগুলোর কয়েকটা ধরন আছে, যেমন আমরা হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এভাবে ভাগ করি, যারা মূলত লিভারকে আক্রমণ করে এবং লিভারে প্রদাহ সৃষ্টি করে। এর ভিতরে অন্যতম হলো হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস অন্য হেপাটাইটিস বি যেমন এ এবং ই থেকে আলাদা, এবং যেটার আমাদের রোগটা যেই করবে সেই ধরনটাও আলাদা এবং শরীরে কিভাবে ঢুকবে এইটার রুটটাও আলাদা। এবং হেপাটাইটিস বি ভাইরাসকে আসলে বলা যায় যে একটা যে এইটাকে সংজ্ঞায়িত করে, এইটা হচ্ছে যে যদি আপনাকে বলি লিভারটা নষ্ট হয়ে যাওয়া বা লিভার সিরোসিসের প্রধানত কারণ বাংলাদেশে এবং সারা বিশ্বেই হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা। এবং বাংলাদেশে হেপাটাইটিস বি এখন পজিটিভ আছে, অ্যাক্টিভলি পজিটিভ আছে প্রতি 100 জন মানুষের প্রায় 5 জন, তার বেশি। আচ্ছা। এবং মানে এখন পজিটিভ, এবং প্রিভিয়াসলি সংক্রমিত হয়েছে হেপাটাইটিস বি ভাইরাস এর সংখ্যা আরও অনেক বেশি। সুতরাং বলা যায় বাংলাদেশে 1 কোটির উপরে মানুষ অ্যাক্টিভভাবে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, এবং এই ভাইরাসটা লিভার সিরোসিস, লিভার ক্যান্সার করার মূল কারণ। এবং আসলে তাহলে এই বিষয়টি নিয়ে জানার অনেক কিছু আছে এবং প্রতিরোধের বিষয়টিও কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যদি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে এ এবং ই থেকে, মানে হেপাটাইটিস এ এবং ই থেকে বি এর সব কিছুই আলাদা ধরন এবং মানে রোগের লক্ষণ সব কিছু নিয়েই একটু আমরা আলোচনা করব আজকে। তো শুরুতেই একটু জানি যে আসলে কিভাবে আসলে এটি মানুষের দেহে প্রবেশ করে এবং লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়। আচ্ছা, হেপাটাইটিস বি যেটা আমরা বললাম যে এ এবং ই থেকে আলাদা। এ এবং ইটা যেটা আমরা জানি যে আমাদের খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে, বাট হেপাটাইটিস বি ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করার যে ইয়াটা সেটা হচ্ছে রক্তের মাধ্যমে প্রবেশ করতে পারে। এবং রক্তের মাধ্যমে বলতে এটা রক্ত সঞ্চালন যখন করা হয় তখন এটা যদি ঠিকমতো পরীক্ষা না করা হয় তখন বি ভাইরাসটা আমাদের শরীরে ঢুকতে পারে, অথবা কোনো ব্যবহৃত সূচ, নিডেল এইগুলোর মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস করতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস সহবাসের সময়ও আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মায়ের শরীরে যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে, মায়ের থেকে সন্তানের শরীরে যেতে পারে। এবং এই ক্ষেত্রে এটা বলে রাখা ভালো, মায়ের থেকে যখন সন্তানে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হবে প্রায় 90 থেকে 95% ক্ষেত্রেই এটা ক্রনিসিটি, মানে অনেক বেশি দিন থাকবে। আচ্ছা। কিন্তু আবার যদি অ্যাডাল্ট লাইফে কেউ যদি সংক্রমিত হয় সেইটার ক্ষেত্রে ক্রনিসিটি সবসময় এত হবে না, সেটার ক্রনিসিটি 5 থেকে 10% হবে। 90% ক্ষেত্রেই সে অ্যাকিউট হেপাটাইটিস হিসেবে সে শেষ হয়ে যাবে। আচ্ছা। সুতরাং এইভাবেই মোটামুটি হেপাটাইটিস বি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে। আর বোঝা যাবে কিভাবে, কোনো লক্ষণ কি প্রকাশ পাবে? আসলে আমরা কিন্তু অনেক সময় দেখি যে অনেক দিন ধরে অজানা অবস্থাতেই ভাইরাসটি দেহের মধ্যে থাকছে এবং কোনো কারণে যদি একটা পরীক্ষার প্রয়োজন হচ্ছে বা কেউ হয়তো বাইরে যাচ্ছেন, তার আগে একটা রক্ত পরীক্ষার বিষয় থাকে, মেডিকেলের একটা বিষয় থাকে, তখন কিন্তু অনেকে ধরা পড়ছে। তো এই জায়গাটাতে আসলে আমরা কিভাবে সচেতন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ হেপাটাইটিস বি ভাইরাস যখন অ্যাকিউট হেপাটাইটিস মানে যখন শুরুতে আমাদের শরীরে থাকবে তখন কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে অন্যান্য হেপাটাইটিসের মতোই। যেমন আমার চোখ বা প্রস্রাব বা শরীরের বর্ণ হলুদ হয়ে যাওয়া, যেটাকে আমরা জন্ডিস বলছি, এবং সেই সাথে বমি বমি ভাব, জ্বর আসা, এই লক্ষণগুলো আসতে পারে যখন কেবল শরীরে প্রবেশ করবে। কিন্তু যখন এটা ক্রনিক হয়ে যাবে এটার অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপসর্গ নাও থাকতে পারে, কিংবা যারা যেই সব বাচ্চারা মায়ের থেকে আক্রান্ত হয়েছে তারাও এই যে অনেক বছর পর্যন্ত কোনো উপসর্গ নাও থাকতে পারে, শুধুমাত্র হেপাটাইটিস যখন থাকছে।
এবং কিছু কিছু যেমন কিছু দুর্বলতা লাগা, কিছু একেবারে স্পেসিফিক কোনো সিমটম না, কিন্তু একটু জ্বর জ্বর ভাব হওয়া, এরকম কিছু উপসর্গ আমাদের থাকতে পারে। আচ্ছা। কিন্তু এইটা যখন পরবর্তীতে এটা নীরব ঘাতক হিসেবে লিভারটার ক্ষতি করতে থাকবে, একটা সময় যে সে যখন লিভার সিরোসিস করে ফেলবে, পরে যে কিন্তু তার পেটে পানি চলে আসা, অজ্ঞান হয়ে যাওয়া, রক্ত বমি হওয়া, জন্ডিস হওয়া, এই লক্ষণগুলো পরে লিভার সিরোসিসের লক্ষণ হিসেবে, যেটা অলরেডি কমপ্লিকেশনস, যেটা কমপ্লিকেশন, অথবা লিভার ক্যান্সার, তীব্র ডান পাশের পেটের ডান পাশের উপরে তীব্র ব্যথা বা পেটে একটা চাকা নিয়ে অনুভব করা, এটা লিভার ক্যান্সারের এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস বি লক্ষণ ছাড়াই বছরের পর বছর শরীরের থেকে ক্ষতি করতে পারে। আচ্ছা, কি করা উচিত তাহলে যাতে আগে ভাগেই জানা যায় বা সচেতন হওয়া যায় সে অনুযায়ী? এটা তো এখন তো আমরা জানি যে আমাদের ইপিআই যে শিডিউল আছে, এখন বাচ্চাদেরকে কিন্তু জন্মের পরপরই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। এটা খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি, কারণ যাদের এইসব বাচ্চারা ভবিষ্যতে যেন বি ভাইরাস আক্রান্ত না হয়, তার বিরুদ্ধে শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়। এবং জানার জন্য যে আমার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা, প্রত্যেকেরই আমার মতে হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যান্টিজেন যেটা আমরা পরীক্ষা করি HPS-AG, এই পরীক্ষাটা অবশ্যই করা উচিত। এবং সাথে সাথে আমরা অ্যান্টি HBC টোটাল নামে একটা পরীক্ষা দিয়ে থাকি। আচ্ছা, এই দুইটা পরীক্ষা যদি নেগেটিভ আসে, আমরা তাদেরকে পরামর্শ দিই যেন সবাই যেন ভ্যাকসিনটা নিয়ে নেয়। সেই ভ্যাকসিনটা হেপাটাইটিস বি এর কখন বা কারা দিতে পারে, সবাই কি আসলে উপযুক্ত কিনা, এটি আসলে একটু বিস্তারিত জানতে চাই। ভ্যাকসিনটা আসলে সবাই উপযুক্ত। এখন যেমন আমাদের দেশে জন্মের পরই বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে, এবং মায়ের যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে, আমরা একেবারে জন্মের পরপরই বাচ্চাকে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দুটোই দিয়ে দিতে বলি। এবং বয়স্ক এবং যারা বয়স্ক অ্যাডাল্টদেরও এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। আচ্ছা। এবং এখন যে এই ভ্যাকসিনটা আসলে 3টা কোর্সে, আমরা বলি 0, 1 এবং 6ষ্ঠ মাসে, 3টা মাসে এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া যায়। এবং এটা বাংলাদেশের সবখানেই মোটামুটি সব যে কোনোখানেই অ্যাভেলেবল। আচ্ছা, আপনি বলছিলেন যে হেপাটাইটিস বি ভাইরাস জন্মের সময় মায়ের গর্ভ থেকেও হতে পারে। তো সেক্ষেত্রে যখন একজন গর্ভবতী মায়ের এই হেপাটাইটিস বি ভাইরাসটা পজিটিভ থাকবে, সেক্ষেত্রে তার আসলে করণীয় কি? মানে তার নিজের এবং তার গর্ভের শিশুটির সুস্থতার জন্য, বা একটা মানে সে যখন জন্ম দেবে সেখানে যাতে কোনো রকমের জটিলতা না হয়, সেগুলোকে প্রতিরোধের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে মাকে আগে থেকেই জানতো কিনা তার হেপাটাইটিস বি ভাইরাস আছে। যদি উনি জেনে থাকেন যে তার হেপাটাইটিস বি ভাইরাস আগে থেকেই আছে এবং উনি ওষুধ সেবন করেন, আচ্ছা, এবং সেই ক্ষেত্রে আমরা গর্ভকালীন সময় আমরা দেখি যে তার জন্য নিরাপদ ওষুধ কোনটা হেপাটাইটিস বি ভাইরাসের জন্য। আর যদি আগে থেকে না জেনে থাকেন, গর্ভের সময় যে পরীক্ষা করে যদি ধরা পড়ে HBsAg পজিটিভ, তখন আমরা দেখি দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে ওনার কি ট্রিটমেন্ট যেটা লাগবে কি না, অন্যান্য যারা গর্ভবতী না বা স্বাভাবিক মানুষের মতো, ওইটার ভিতরে পড়লে আমরা চিকিৎসা তাকে দিয়ে দিই। আচ্ছা, সেই চিকিৎসা তাকে লম্বা সময় নিতে হবে। আরেকটা ক্ষেত্রে আমরা চিকিৎসা দেই যখন হচ্ছে এই নির্ধারিত চিকিৎসার ভিতরে সে পড়বে না, কিন্তু তার হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেলটা আমরা দেখে যদি মনে করি এই লেভেলটা 2 লাখের বেশি, তাহলে এই ভাইরাসটা তার বাচ্চার দেহে সংক্রমিত হবে। সেক্ষেত্রে আমরা 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে তার জন্য একটা অ্যান্টিভাইরাল শুরু করি, যেটা তার জন্য নিরাপদ। এবং এইটা সাধারণত ডেলিভারির পরে 12 সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই ওষুধটা। এটার মূল লক্ষ্যই হচ্ছে বাচ্চার শরীরে যেন বি ভাইরাসটা প্রবেশ না করতে পারে। সুতরাং একজন গর্ভবতী মহিলা যখনই জানবেন তিনি HBsAg পজিটিভ, অবশ্যই যেন একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেন। অবশ্যই এটি নিঃসন্দেহে তার জন্য এবং তার শিশুটির জন্য নিরাপদ হবে। আর আপনি কমপ্লিকেশনসের কথা বলছিলেন, এবং আমরা দেখছি এবং আপনি বলছিলেন যে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে এই বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। তো সেক্ষেত্রে যখন এবং বেশিরভাগ সময় আসলে আমরা দেখি, বা আপনিও বলছিলেন যে যখন কমপ্লিকেশনসগুলো হয় তখনই আসলে সেই লক্ষণগুলো দেখে হয়তো ডক্টরের কাছে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন, আমাদের দেশে বিশেষ করে। তো এই ক্ষেত্রে আসলে যখন লিভার সিরোসিস হয়ে যাবে, কিভাবে তার চিকিৎসাটা আসলে করা উচিত বা করছেন আপনারা, এবং এই সময় রোগীর আসলে করণীয় কি? আসলে এই ক্ষেত্রে যেটা বলি যে যখনই HBsAg পজিটিভ এটা জানবে,
তখনই আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটু বলে নিই, যেমন সব এইচবিএস পজিটিভ সবারই চিকিৎসা লাগবে এরকম না। আচ্ছা, এইটারও কয়েকটা ধরন আছে। এইচবিএস পজিটিভ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা লাগবে, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা লাগবে না। সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু 3 থেকে 6 মাস পর পর হেপাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক সময় উদাসীনতা দেখা যায়। তারা মনে করে যে যেহেতু আমার ওষুধ লাগছে না, আমার কোনো সমস্যা হবে না। একটা লম্বা সময় তারা ফলো আপ ছাড়া থাকে এবং পরবর্তীতে এরকম লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস নিয়ে উপস্থিত হয়। আচ্ছা। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। মানে যখনই হচ্ছে পজিটিভ হবে তখনই সাথে সাথে বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তার ফলো আপ মতো বা তার নির্দেশনা মতো ফলো আপে থাকতে হবে। আচ্ছা, এইটা করতে হবে। আর হচ্ছে যদি সিরোসিস হয়ে যায়, লিভার সিরোসিস হয়ে গেলে আমরা এটা নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এবং আমরা যখন নিশ্চিত হই রোগীটার লিভার সিরোসিস হয়েছে, আমরা এইটার লিভার সিরোসিস রোগীর হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দেখি, এবং তাকে যদি আগে থেকে সে চিকিৎসা না পায়, তাকে আমরা বি ভাইরাসের এগেনস্টে একটা চিকিৎসা শুরু করি, অ্যান্টিভাইরাল ওষুধ শুরু করি। এবং লিভার সিরোসিসটা যেন আরও ফার্দার প্রোগ্রেস না করে, এবং প্রোগ্রেস করাটা যতদিন ঠেকিয়ে রাখা সম্ভব সেই জন্য যা যা মেজার নেওয়া দরকার আমরা নিয়ে থাকি। এক্ষেত্রে যদি রোগীর অন্য কোনো জটিলতা, যেমন হচ্ছে আমরা বলি যে যেহেতু পোর্টাল হাইপারটেনশন, সেইটা কমানোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি। যদি তার এন্ডোস্কোপি করে যদি তার ইসোফেজিয়াল ভ্যারিক্স থাকে, সেইটার ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। কখনো কখনো শুধু ওষুধ, কখনো কখনো আমরা বলি যে ওইটা ব্যান্ড লাইগেশন করে দিতে বলি। এছাড়া যে পেটে পানি আসে, ওটার আমরা হিসাব করে আমরা ওষুধ দিয়ে থাকি। এছাড়া অন্যান্য যত জটিলতা আছে, যেমন অনেক সময় পেশেন্ট রক্তবমি নিয়ে আসে, সেটা চিকিৎসা করতে হয়। অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যায়, মানে আমরা যেটাকে বলি হেপাটিক এনকেফালোপ্যাথি, সেইটার ট্রিটমেন্ট করতে হয়। এবং ওভারঅল এবং রোগীটার একটা ক্যান্সার স্ক্রিনিং, আমরা হেপাটোসেলুলার যে স্ক্রিনিং যেটা করি, ইনিশিয়ালি আল্ট্রাসাউন্ড দিয়ে এবং আলফা পেটোপ্রোটিন দিয়ে, এবং পরবর্তীতে প্রয়োজন মনে করলে আমরা একটা পেটের সিটি স্ক্যান, যেটা 3টা ফেজে আমরা বলি ট্রাইফেজিক সিটি স্ক্যান, সেটাও করা লাগতে পারে রোগীর। এবং রোগীর ক্ষেত্রে এক্ষেত্রে যার বি ভাইরাস যখনই পজিটিভ হোক, তার পরিবারের সব সদস্যের বি ভাইরাসটা পরীক্ষা করে নিতে হবে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে যদি রোগী শুধু একা পরীক্ষা করলেই হবে না বা তার শুধু চিকিৎসা করলেই হবে না, তার সাথে সাথে পরিবারের সবারও আসলে স্ক্রিনিং এর জন্য প্রয়োজন, সেটি প্রতিরোধের ক্ষেত্রে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, লিভার সিরোসিস যার হয় আসলে সে নিজেও কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, তার পরিবারও অনেকাংশে ভেঙে পড়ে, এবং কখনো এই রোগটি ভালো হবে না বা আর কিছুদিনের পরেই তার হয়তো মৃত্যু হবে, এইরকম একটা চিন্তা কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা রোগীদের কাউন্সিলিংটা আসলে কিভাবে দেন? কারণ এটিও কিন্তু একটা বড় প্রগনোসিসের একটা পার্ট আর কি রোগীর ক্ষেত্রে চিকিৎসার। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে রোগীকে আশ্বস্ত করেন? আসলে লিভার সিরোসিসে আমরা মোটা দাগে 2টা স্টেজে যদি বলি যে ভাগ করি, একটাকে বলি আমরা কম্পেনসেটেড সিরোসিস আর একটা ডিকম্পেনসেটেড সিরোসিস। আচ্ছা, কম্পেনসেটেড সিরোসিসদের রোগীরা লম্বা সময় অনেক দিন ধরে ভালো থাকে এবং জটিলতা কম রেখেই অনেক দিন ধরে ভালো থাকে তারা। কিন্তু যখন তাদের ডিকম্পেনসেশন হয়ে যায় বা পেটে পানি চলে আসে বা রিপিটেডলি রক্তবমি হয় বা জন্ডিস চলে আসে, রোগী অজ্ঞান হয়ে যায়, তখন আমরা রোগীকে আমরা যেটা বলি যে এইগুলোর চিকিৎসা নিতে, কারণে চিকিৎসা নিতে, এরপর রোগী অনেকদিন ভালো থাকতে পারে। এবং আমরা কিছু স্কোরিং করি যে তার আসলে সিরোসিসটা কোন স্টেজে আছে। আমরা 2টা বলতে পারি, একটাকে বলতে পারি আমরা চাইল্ড পাগ স্কোর করি, আর একটা করি আমরা মেল স্কোর করি। এবং সেই স্টেজ অনুযায়ী যখন রোগীকে যখন প্রয়োজন একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে গেলে, যখন আমাদের মনে হয় রোগীর এখন লিভার ট্রান্সপ্লান্টেশনের পরামর্শ দেওয়া জরুরি, আমরা তখন তাকে সেই পরামর্শটা দিয়ে থাকি। আসলে বাংলাদেশে এই লিভার ট্রান্সপ্লান্টের অবস্থাটা কি, বা আমরা কিন্তু অনেক সময় দেখি যে রোগীদের মধ্যে একটু আস্থাহীনতা বা আস্থার একটু অভাব দেখি যে এই চিকিৎসাটা তারা এই দেশে নিতে চান না। তো এখনকার পরিস্থিতিতে যদি একটু এটি আমাদের বুঝিয়ে বলতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কারণ আমরা জানি যে লিভার সিরোসিস রোগী যখন একটা পর্যায়ে যেয়ে তার লিভার ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন হবে, অথবা অনেক সময় আমরা হেপাটোসেলুলার কার্সিনোমাও যখন ডেভেলপ করে, স্টেজ অনুযায়ী কোনো স্টেজে লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তা আছে। তবে এই ক্ষেত্রে সত্যি কথা হলেও সত্য যে বাংলাদেশ একটু পিছিয়ে আছে। লিভার সিরোসিসের সকল চিকিৎসাই বাংলাদেশে সম্ভব।
এবং আমি মনে করি লিভারের ক্ষেত্রে বাংলাদেশ একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে চিকিৎসায় যদি বাংলাদেশে নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্ল্যান্টটা করা সম্ভব হয়। আচ্ছা। এবং এটার জন্য কিছু উদ্যোগ সম্প্রতি নেওয়া হয়েছে। গত বছরের একটা সাকসেসফুল লিভার ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে। আচ্ছা। এর আগেও কয়েকটা চেষ্টা, এবং আমরা আশা করছি এবং এটা নিয়ে খুবই কার্যক্রম চলছে যে বাংলাদেশে নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন চালু হবে, কারণ এবং তাহলেই আমাদের দেশের লিভারের রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে, অনেকটাই কমবে। আচ্ছা, প্রতিরোধের দিকে আবারও যদি যেতে চাই, আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে মনে করেন একেবারে সাধারণ মানুষের জন্য, যদি আপনি একটু বলতে চান আমাদের? হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে আমরা এটা আলোচনা করতে পারি। একটা হচ্ছে যার হেপাটাইটিস বি ভাইরাস আছে তিনি যেন কাউকে রক্ত না দেন, তিনি যেন কাউকে অঙ্গ ডোনেট চিকিৎসকের পরামর্শ ছাড়া না করেন, তিনি যেন শেভ হলে বাসায় হন, তিনি যেন চুল কাটার সময় আলাদা ব্লেড ব্যবহার করেন সেলুনে গেলে, এই জিনিসগুলো তাকে মেনে চলতে হবে। বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউরের আগে যেমন ডেন্টিস্টের কাছে গেলে তখনও যাতে মেনশন করেন বা জিনিসটা যাতে বুঝিয়ে বলেন যে তারও এই সমস্যাটা আছে। এবং যে কোনো প্রসিডিউরের আগে অবশ্যই আমার মতে বি ভাইরাস স্ক্রিনিং করে নেওয়া উচিত। এবং আমাদের দেশে এখন যেটা বলছি যে আগেও একবার বললাম যে শিশু জন্মের পরই ইপিআই শিডিউল অনুযায়ী বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে নেওয়া হয়, এটা একটা যুগান্তকারী উদ্যোগ, এটা মেনে চলতে হবে। আর একটা জিনিস বলছিলাম যে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত তার অন্তত পরিবারের সবারই স্ক্রিনিংটা করা প্রয়োজন, এবং তার যে স্বামী বা স্ত্রী তাকেও টিকা নিয়ে নিতে হবে যদি তিনি নেগেটিভ হন, এবং তার ক্ষেত্রে অ্যান্টিবডি টাইটার না আসা পর্যন্ত সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হবে। আচ্ছা, এই নিয়মগুলো তাদেরকে মেনে চলতে হবে। এবং আমি মনে করি যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর, যে কোনো কিছু, বিশেষ করে একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যেমন আমাদের যারা ডায়ালাইসিসের রোগী, এই রোগীগুলোর বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস স্ক্রিনিং খুবই জরুরি। আচ্ছা, কারণ তারা নিয়মিতভাবেই আক্রান্ত হচ্ছে। আর একটা জিনিস, যেমন যারা থ্যালাসেমিয়া রোগী, বারবার রক্ত নিচ্ছেন, বিভিন্ন জনের কাছ থেকে রক্ত নেওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা আমাদের দেশে মোটামুটি চালু হয়েছে, আরও স্ট্রিক্টলি এই যে হেপাটাইটিস বি সি স্ক্রিনিং করা প্রয়োজন। আচ্ছা, সেটি। এবং এখন যেহেতু আমাদের দেশে অন্যান্য রোগ যেমন লিভারের ফ্যাটি লিভার এর প্রবণতাও বাড়ছে, আমরা সেই ফ্যাটি লিভারের রোগীদেরও আমরা সবসময় বি ভাইরাসের স্ক্রিনিং করে নিতে বলি। আচ্ছা, আচ্ছা। এবং সবাইকেই অনুরোধ থাকবে যেন বি ভাইরাস স্ক্রিনিংটা করেন, এবং যদি নেগেটিভ থাকে অবশ্যই যেন ভ্যাকসিনটা নিয়ে নেন। নিশ্চয়ই বিষয়গুলো অনেক কাজে আসবে। আপনার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি এতক্ষণ দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ, মাই টিভির দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, এবং অবশ্যই মাই টিভির সাথেই থাকুন।